হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ। তো আজকে আবার আমরা এসে গেলাম আজকের ম্যাচের পোস্ট ম্যাচ ডিসকাশন নিয়ে। তো আজকের ম্যাচটা গেল আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস ডিসি দিল্লি ক্যাপিটালস। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ আছে সেখানে ব্যাটিং এর একটা ঘূর্ণিঝড় আসবেই আমরা জানি, এবং সেটা আজকেও আসলো। আজকেও সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের থার্ড হাই স্কোর করলো, ওভারঅল ফোর্থ হাই স্কোর ইন আইপিএল, 266 রানস। জবাবে দিল্লিও ভালো খেলছে, 199-এ শেষ করলো। তো এবার ভিতরের ডিসকাশনটা আমরা কিছু শুনি প্রীতমের কাছ থেকে, দেখি কি এনজয় করলো আজকের ম্যাচে, কোন দিকে কেমন গেল। হায়দ্রাবাদের ম্যাচ মানে তো মানে বিস্ফোরক খেলা, মানে রানের বারিশ, ছক্কার বারিশ। তো আজকেও সেম এরকমই হয়েছে। আগে যেটা মানে আগে যেটা আমরা ব্যাঙ্গালোর থেকে আশা করতাম, এখন এটা হ্যাঁ, হ্যাঁ, হায়দ্রাবাদে কনভার্ট হয়ে গেছে গা। যেমন আগে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার থাকতে যেরকম হইতো, সেম এখন হায়দ্রাবাদের ম্যাচে হইতেছে। তো টস থেকে যদি শুরু করি, টস জেতার সময় টস তো দিচ্ছে ঋষভ পান্ত দিতেছিল হায়দ্রাবাদের কিছু আমরা মারো, আরো মানে আমরা পিটো। দর্শক যদিও মানে দর্শকেরও মজা দাও। জোকস এপার্ট, যদি প্যাট কামিন্স কইছে হায়দ্রাবাদ যদি হায়দ্রাবাদ টস দিত, হায়দ্রাবাদ ফিল্ডিং নিত। যাই হোক, কিন্তু আমরা দেখতেছি যে মানে হায়দ্রাবাদ যখন ফার্স্ট ব্যাট করে তখন তারা কি খেলা খেলে, কি তাণ্ডব দেখায়। তো আজকে সেম, আজকে ট্রাভিস হেড, অভিষেক শর্মা এসেরা মানে ফার্স্ট ওভার থেকে এইরকম অ্যাটাক শুরু করছে। মানে খালিল আহমদ ফার্স্ট ওভার বল করতে এসে ফার্স্ট বল ঠিক আছে, রেসপেক্ট জানাইছে। সেকেন্ড বল সিক্স, থার্ড বল সম্ভবত ফোর, তারপরে আবার বাউন্ডারি। তো মানে প্রথম চার বলে তিনটা হিট করার পরেই দিল্লি ক্যাপিটালস, মানে ক্যামেরা তো দেখায়, ঋষভ পান্তের দিকেও দেখাইছে, দিল্লি টিমের ড্রেসিং রুমের দিকেও দেখাইছে। মানে প্রথম চার বলে যখন হিট, তিনটা হিট লাগিয়ে গেছে গা, তারপর দিল্লি ক্যাপিটাল যে এই জায়গায় যে ব্যাক ফুটে গেছে, পুরো ম্যাচে তারা ব্যাক করতে পারছে না। আমরা সৌরভ গাঙ্গুলির লাস্ট ম্যাচে দেখছি, যখন দিল্লিতে ছিল, ম্যাকগুর যখন ওপেনিং এ ফার্স্ট বলে সিক্স মারছে, তখন সৌরভ গাঙ্গুলি অবাক, মানে খুশিতে অবাক, যে ফার্স্ট বলে একটা প্লেয়ার হিসেবে এইভাবে কেমনে হিটিং করে, মানে খুব খুশি। আজকে যখন দিল্লি ক্যাপিটালস এর অপোজিশন এরকম করতে আসলে, তখন সৌরভ গাঙ্গুলি পারবে না, মানে এত হতাশ চেহারা, মানে কি কি হইতেছে কিছু বুঝতেছি না। হে মনে হয় তো যাক, আগের থেকে হে মনে হয় আগের থেকে অ্যাজুম করে লেছে যে আজকে 270 280 স্কোর যাবো গা, যে শুরুটা যেভাবে দিছে। মানে যে হিটিং করছে ফার্স্ট, মানে 19, 20, 22, 21 রান কইরা, 5 ওভারে 100, যেটা রেকর্ড। 6 ওভারে 125, এটাও রেকর্ড। মানে আইপিএল এ এরকম রান পাওয়ার প্লের মধ্যে আর কোন সময় হয়েছে না। মানে যে সেকেন্ড যেটা আছে এটা সম্ভবত 105, কলকাতা নাইট রাইডার্স এর। তো 106 না একশো 5 পাঁচ মনে হয়। মানে 106-5, আর কই 125, মানে 19-20 রান বেশি। মানে এটা অনেক, প্রায় 1-2 ওভারের ডিফারেন্স। তো এটা অনেক রান। তারপরে একটা ব্রেক লাগছে 6 ওভারের পরে। কুলদীপ যাদব 1 ওভার 2 উইকেট পাইছে। যদি উইকেটটা না পাইতো কুলদীপ যাদব, তাহলে কি যে হইতো, আজকে 300 প্লাস আরামসে হয়ে যেত। অভিষেক শর্মা যুবরাজ সিং এর শিষ্য কোয়া যায়, কারণ যুবরাজ সিং এর ট্রেন করছে। যুবরাজ সিং এর তো ট্রেন করছে। 12 বলে 46 রান, মানে যে বলটাতে আউট দিছে সেই বলটাতে যদি একটা বাউন্ডারি লেগে যেত, তাহলে এটা আইপিএল এর ফার্স্ট টেস্ট 50 হয়ে যেত, যেটা এখন যশস্বী জয়সওয়ালের কাছে আছে 13 বলে। তো তারপর ট্রাভিস হেড 89 করছে 32 করে, দারুণ করছে। তো লাস্টে 3, 4, 5 বল হ্যাঁ, মানে উইকেটটা আউটের থেকে একটু স্লো হয়ে গেছে, কিন্তু যাই হোক, 32 89 রান, এটা মানে হিউজ। তারপরে ক্লাসেন, আজকে ক্লাসেন মানে ক্লাসেনের ক্লাস আজকে দেখাতে পারছেন। যদি ক্লাসেন আজকে খেললা যাইতো, মানে 20 22 বল থাকতো, তাইলে তো আজকে মানে দিল্লি ক্যাপিটালস একটা ডায়লগ আছে, দিল্লি বহুত মানে দূর নেই, তাহলে দিল্লি আজকে নিজের থেকে অনেক দূরে যেত গা। অনেক দূরে। তারপর শাহবাজ আহমেদ লাস্টে ভালো ফিনিশিং করছে, নীতিশ রেড্ডি ভালো খেলছে। শাহবাজ আহমেদ আমরা দেখছি যখন আরসিবিটা তো হ্যাঁ ঠিকভাবে ইউজ করছে না, নাম্বার 3-এ use করে, অনেক সময় ব্যাটিং আয় না। তো শাহবাজ আহমেদ এবার ট্রেড হয়ে হায়দ্রাবাদের টিমে আছে এবং ভালো খেলতেছে। তবে যদি আহ, দিল্লি ক্যাপিটালস এর বোলার ব্যাপারে কই, কুলদীপ যাদব 4 ওভারে 55 রান, 4 উইকেট পেয়েছে। রান দিছে, কিন্তু যে জায়গায় উইকেট পাইছে, যদি ওই উইকেট না হতো তাহলে রানটা আরো অনেক বেশি হয়ে যেত। অক্ষর প্যাটেল এক্সেপশনাল বল করছে, 4 ওভারে 29 রান, 1 উইকেট। হেই তো জবাব, ম্যাচটারে স্কোর হ্যাঁ, হ্যাঁ, আটকা রাখছে। মানে ক্লাস, হেয়ার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ক্লাসেনের উইকেটটা, ও দুর্দান্ত আর নাহলে খেলতেছে। আজকে আতঙ্ক লেগে যেত। তারপর জবাবে দিল্লি ক্যাপিটাল ব্যাট করতে আসে, সেটা তারাও ভালো শুরু করছে। মানে প্রথম শুরু তো মারতে লাগবে, কিছু করার নেই। তারা প্রথম ওভারে বল দিছে ওয়াশিংটন সুন্দরে, কারণ লেফটি ব্যাটসম্যান আসলো ওয়ার্নার, কিন্তু স্ট্রাইকে পৃথ্বী শা প্রথম 4 বলে 4টা বাউন্ডারি মারছে। তারপরে ফিফথ বলে আউট।
তারপরে আইসে ম্যাকগর, বাহাবাটি বাবা। তবে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, দিল্লি ক্যাপিটালস এই সিজন মানে এই পর্যন্ত 8টা ম্যাচ খেলছে, 8টা ম্যাচে তারা নাম্বার 3-তে যে প্লেয়ারটা আগে, ফার্স্ট 6টা ম্যাচে তো 6টা, মানে নাম্বার 3-এ 6টা প্লেয়ারে নাম্বার 3 ব্যাট করছে, মানে কন্টিনিউ কোনো প্লেয়ারের নাম্বার 3-এ ইউজ করছে না। 7 নাম্বার ম্যাচে আবার তারা কোরেল ইউজ করছে, 8 নাম্বার আজকে আবার ম্যাকগুরকে, মানে 8 নাম্বার 3-তে তারা কেউ সেটেল কন্টিনিউ দুটা ম্যাচ খেলছে। তো আজকে ম্যাকগর যে ব্যাট করছে 18 বলে 65 রান, মানে যে জায়গায় হে আউট হয়েছে ম্যাচটা আমি বলবো দিল্লির কাছে আসে। একটা সময় আসলো তারা 8 ওভারে 132 রান, 3 উইকেটে, 100% ম্যাচটা আমি বলবো দিল্লির কাছে আসতো, কারণ তারা ঋষভ পান্ত আইতে বাকি, স্টাফস আসিল, কিন্তু তারা এরকম ভাবে খেলতে পারছে না। আর অভিষেক করেন জানি না এর ভিতরে ওরা কি ট্যালেন্ট দেখছে, নাম্বার 3 ইউজ করে, নাম্বার 4 ইউজ করে, ফিনিশিং ইউজ করে, ঠিক আছে। স্কোর কার্ড যদি আজকে কেউ দেখে তাহলে কেউ অভিষেক বলে তো ভালো খেলছে, 22 বলে বেরিয়েছেন ঠিক আছে, কিন্তু একটা সময় স্লো হয়ে গেছে, 16 বলে 22 রান। তো ওই জায়গাতে আমি প্রেশারও ক্রিয়েট হয়েছে, ম্যাকগর আউট হয়ে গেছে, ম্যাকগর আউট না হলে এরকমই খেলতো। তো অভিষেক করে আউট, তারপরে যখন আইলো ঋষভ পান্তের ইনিংসটা কিভাবে জাস্টিফাই করা যায় আমি জানি না। 35 বলে 44 রান, ইভেন হে আউট হয়েছে এজ এ 10th উইকেট, মানে লাস্ট উইকেটটা হে আউট হয়েছে। তো মানে এত বড় একটা স্কোরের মধ্যে আমি দেখলাম যখন কোরেল আউট হয়েছে, তারপরে যখন আমি দেখলাম তারা আর কোনো ইন্টেন্টই দেখাইলো না বা কোনো ইচ্ছাই রাখছে না যে রানটা চেস করা। ঠিক আছে, স্টাফস আউট হয়ে গেছে, উইকেটও দিচ্ছে না, কিন্তু তারপরেও 35 বলে 43 রান। তারপরে ঋষভ পান্ত একটা ইনিংসে চেন্নাইয়ের সাথে 3 নাম্বারে 50 করছে, ভালো খেলছে, ম্যাচটা জিতছিল চেন্নাই সুপার কিংস এর সাথে ডিসি। তারপরে অনেকে ভাবছে যে ঋষভ পান্ত নাম্বার 3 ব্যাট করবে, কিন্তু তারপরে হ্যাঁ তিনি আইসা নাম্বার 4, নাম্বার 5, আজকে তো নাম্বার 6 নাম্বার। তো একটা বিষয় দেখার, যেটা ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ঋষভ পান্ত যদি থাকে তাহলে এই পজিশনে ব্যাট করবে, নাম্বার 6, 7। তো কি বিসিসিআই থেকে কি কোনো মেসেজ কি ঋষভ পান্তের কাছে গেছে যে তুমি আইপিএল এও এই পজিশনে ব্যাট করো? জানি না আমি, কারণ হ্যাঁ ইচ্ছা করলে আগে আইতে পারে, অভিষেক করলে আগে তো আইতেই পারে, কিন্তু হ্যাঁ এই পজিশনটাই ধরে রাখতেছে। কিন্তু এই পজিশনে ধরে রাখলে আবার ম্যাচের সিচুয়েশন যাই হোক না কেন, এবার গেট আউট হোক বা, কারণ এই 6 নাম্বার পজিশনে তো আমি মানে মনে করি না যে টুকুর টুকুর গিরা খেলার বা মানে উইকেট বাঁচায় খেলার, এটা এটা করতেই লাগবে। তো যাই হোক, এত রান করা আইপিএল এ বা কোনো টি20 ক্রিকেটে হচ্ছে না চেস করা, তবে তারা ওই রানটার একটা সময় আসতো চেস করতে পারতো, কিন্তু লাস্ট পর্যন্ত ওরা গেছে। লাস্টের ফার্স্টের 8 ওভারে দিল্লির স্কোর আসলে 132। 15 ওভারে যাইতে যাইতে যখন 15 ওভার, তখন দিল্লির স্কোর হয়েছে 166 না কত, মানে 7 ওভারে তারা হ্যাঁ, হ্যাঁ, 34 রান পাইছে। তো এই জায়গাটা কিভাবে একটা টিম, সে যতই খারাপ খেলুক, একটা টিম যতই খারাপ খেলুক, 267 টার্গেটে একটা 7 ওভারের ম্যাচে 34 পাওয়ান, এটা কিন্তু একদম অ্যাকসেপ্টেবল না। এই জায়গাতে দিল্লির টিমটা কোন জায়গায় দাঁড়াইছে, এটা কি মনে হয়? এটা একদম অ্যাকসেপ্টেবল, মানে একদম থার্ড ক্লাস গেম। ইভেন এমনও না যে তারা কোনো বলার খেলতেছে, ভালো ভালো হার্ড হিটার ব্যাটসম্যান আছে, ঋষভ পন্থ খেলতেছে, স্টাফস খেলছে। ঋষভ পন্থ মনে হয় যে টেস্ট ম্যাচ খেলতেছে, যে টেস্ট ম্যাচ খেলতেছে, ইভেন হে ক্যাপ্টেন। এই ক্যাপ্টেন হিসেবে কিভাবে একটা একদম মানে ইয়া কি লাগা, দিল্লি যেভাবে শুরু করছে ওপেনার আজকে একদম খারাপ খেলছে। এত টার্গেটে কিন্তু ওপেনারের উল্লেখযোগ্য একটা ভূমিকা থাকে, যে দোনো জনের মধ্যে একজন হয়তো আউট হতে পারে, আরেকজন কিন্তু খেলা চালায় যেতে পারে। পৃথিবী শ পরপর 4 বলে 4টা 4 মারছে, হেয়ার পরও হের মারার দরকার। এবার কইতে পারে যে আরেকটা সার হলে তো আরো খুশি তো, আর ঠিক আছে খুশি তো, কিন্তু আউট যে হয়ে গেছো গা, আউট তো হয়ে গেছো গা। তোমার এখানে 4টা 4 মারার পরে তুমি থাকা দরকার, এমন না যে এখানে কম্পিটিশন চলতেছে 6 বলে 6টা 4 মারতে হইব তোমার। এখানে 4 4 16 আয় পড়ছে, হেয়ার পরে বলে মারতে গেছো, তুমি আউট হয়ে গেছো গা। আর ওয়ার্নারও আউট হয়ে গেছে, ওয়ার্নারও খেলতে পারছে না। তো আমার মনে হয় যে দিল্লির আজকে হারার পিছনে ওপেনিং জুটিটা একটু হইলেও রেসপন্সিবল, যে শুরুটা দিতে পারছে না তারা। এটাই, তারা স্টার্ট করতে পারছে না, বল কনজিউম করছে না ঠিক আছে, কিন্তু স্টার্টটা মাস্ট জরুরি এসব রান চেস করতে এত গেলে। টার্গেটে বল কনজিউম করার থেকেও মাঠে থাকাটা দরকার। তুমি এখন 4 বলে 16 করে 5 বলে আউট হয়ে গেছো গা, টার্গেট হয়েছে 266, বাকি রানটি কেডা করবো? ঠিক আছে না, তুমি মাঠে থাকা দরকার।
তো এতক্ষণ ধরে তো আমরা ব্যাটিং সম্বন্ধে দেখছি ট্রেভিস হেড, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদ। তো আমরা যদি বোলিং ডিপার্টমেন্টটা দেখি, আজকের ম্যাচে দিল্লির হইয়া যেমন কম রান দিছে অক্ষর প্যাটেল, সেম ভাবে হায়দ্রাবাদের হইয়া সেরা সেরা বল করছেন নটরাজন। তো নটরাজনের বোলিং লইয়া কি কোয়া যায়, কেমন সে আসলে কি ব্যাটিং এর দলতে কি হে এমন পারফর্ম করছে নাকি হের নিজস্ব একটা পাওয়ারে আজকে পারফর্ম করছে? দিল্লি 5 ওভারে 81 আসলো যতটুকু আমার মনে আছে। তারপর 6 নম্বর ওভারটা বল করতে চাইছে নটরাজন, তখন ব্যাটিং আসলো অভিষেক খুব পরে। ওই 6 নম্বর ওভার যা 7 রান দিছে, একটা চার, একটা দুই, একটা ওয়াইড। ওই জায়গা থেকে নটরাজন যে বল করছে ফার্স্ট ওভারে 7 রান, তারপর 3 ওভারে রান আসলো 19 রান, এক উইকেটে, ভালো বল। তো লাস্ট ওভারটা যখন নটরাজন বল করছে, এক ওভার মানে লাস্ট ওভারে মেডেন ওভার প্লাস 3 উইকেট, মানে কিন্তু 3 উইকেট পাইছে। মানে হেয়ার স্কোর কার্ডটা দেখলে বোলিং স্কোর যে ডাটাটা আর কি, 4 ওভার, একটা মেডেন, 19 রান, 4 উইকেট, চার মানে উইকেট। এত রানের স্কোরের মধ্যে এটা আহ, খুবই সুন্দর লাগে দেখতে। কিন্তু তিনটা লাস্ট যে 3 উইকেট পাইছে, তিনটা টেলেন্ডার শুধু পাইছে। যাই হোক, নো ডাউট টেলেন্ডার ফিলেন্ডার এটা মানে উইকেট যখন লিস্ট দেখা হয়, একটা মানে উইকেটের লিস্ট যে টপ উইকেট টেকার উইকেট কে মানে কে। উইকেট, এখন বলার হ্যাঁ, উইকেট উইকেট পাবে আর উইকেট, ব্যাটসম্যান। টেলেন্ডার ফিলেন্ডার এটা কিছু নাই, উইকেট উইকেটই থাকে। তো 4 ওভারে 19 রান, ভালো উইকেট, ভালো বল। তাছাড়া তারা বাকিরাও মানে ওই লেভেলের রান দিছে না, কিন্তু কমও রান দিছে না। যেমন প্যাট কামিন্স 4 ওভারে 35 রান, 4 ওভারে 35 রানের মধ্যে প্রথম ওভারে সম্ভবত 21-22 রান দিছিল প্যাট কামিন্স। তারপর লাস্ট 3 ওভার যা 14-15 রান দিছে, ভালো বল করছে। তারপরে যেমন নীতিশ রেড্ডি, বিসিসিআই উড়ে গ্রুম করব শোনা যাইতেছে, ভালো ব্যাটিংও ভালো করছে, আজকে 2 উইকেটও পাইছে। তো অলরাউন্ডার আপকামিং ভালো। তারপরে ম্যাঙ্ক মার্কান্ডে 2 উইকেট পাইছে, ভালো বল করছে। ওয়াশিংটন সুন্দর মিডল দিয়ে পিটা খেয়ে গেছে 2 ওভার 46 রান, যখন ম্যাকগরকার মানে স্টার্টিং এ যে অ্যাটাকিং করছে, তখন ওই জায়গাতে হ্যারি বল দিছে। তো ওই জায়গাতে হ্যারি লুটটা গেছে, একদম। একটা উইকেটও পাইছে। একটা ভুবনেশ্বর ওভারে তো কুমার 30 4 ওভারে রানই দিয়ে গেল। 33। হ্যাঁ, তো ভালো একটা ম্যাজিক আছে আজকে। কিন্তু দিল্লি লাস্ট পর্যন্ত তার ফ্যান্সরাও নিরাশ করছে, ফিনিশিংটা ভালো হয়েছে। ফিনিশিংটা ভালো হয়েছে না। দিল্লি স্কোর বেশি আসলো ঠিক আছে, কিন্তু দিল্লির যে ম্যাকগ্রা খেয়ে কিন্তু ম্যাচটা না আনছিল। যদি দিল্লি চেষ্টা করতো ম্যাচটা কিছু একটা রেজাল্ট হইতো, এত হ্যাঁ, ডিফারেন্সে নাও কিছু যেমন একটা। সেদিন আমরা দেখছি আরসিবি 287 টার্গেটের মধ্যে আরসিবি রে আমরা ভাবছি না এরকম যাইবো, আমরা হয়তো ট্রল করতে বসে আছিলাম। কিন্তু এরকম একটা খেলা খেলছে তাও যে, টু সিক্সটি বিশেষ, সিক্স গেছে, এই টু হ্যাঁ, সিক্সটি টু দিনেশ কার্তিক এবং তার বুমরার বলেও ঠিক আছে, বুমরা ভালো বোলার, ফার্স্টে ভালো বল করছে, কিন্তু বুমরার লাস্ট ওভারে দিনেশ কার্তিক অ্যাটাকও করছে। তো যাই হোক, একটা ভালো একটা স্কোরিং রাখা হয়েছে, মানে রেসপেক্টেবল স্কোর। যে জায়গাতে আরসিবি রে কোয়া যেত না যে তারা রানে লিয়ে গেছে না, লাস্ট পর্যন্ত এরা 25 রানের লিগে ম্যাচটা আছে। 25 রান মানে 7-8 বল দুই ম্যাচের লিগে। তো ওইরকম innings যদি ওইরকম যদি আজকে আরডিসি শেষ করতে পারতো, তাহলে ফ্যান্সরা খুশি হতো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ম্যাচের ডিসকাশন নিয়ে এখানে শেষ করি। তো শেষ আমরা করি। কালকের ম্যাচ নিয়ে আলোচনা করব। তো এখন আমরা শুরু করব কালকের যে দুটো ম্যাচ, যেহেতু কালকে সানডে, কালকে দুটো ম্যাচ। তো কালকের ম্যাচের প্রথম ম্যাচ নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই যে কালকে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। তো কালকের প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের কলকাতার সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবং খেলাটা হতে যাচ্ছে কলকাতার ইডেন গার্ডেন। তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তো যে অবস্থায় আছে, যে তারা হোম খেলুক আর এওয়ে খেলুক এটা কোনো ম্যাটার করে না, তারা হারবে হারবো। তাদের মোটিভ হচ্ছে তারা প্লেয়ারদেরকে এনজয়মেন্ট দিয়ে সেটা এই লাস্টে 9 or 10 প্লেস or 8 প্লেস যেটা হোক নিয়ে। আচ্ছা, আগের বার তো ঠিক আছে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হাই স্কোরিং ম্যাচ করে ফ্যানদের এনজয়মেন্ট দিত, কিন্তু সেই এনজয়মেন্ট তো এখন হায়দ্রাবাদ দিয়ে দিচ্ছে। এখন জানি না আরসিবির ফ্যানরা কি দেখে খুশি হবে ব্যাঙ্গালোরের টিমের। যেটা হোক, আরসিবি ফ্যান মানে লেজেন্ড ফ্যান, এরকম ফ্যান থাকা খুব খুব কম মানুষের ভাগ্য জুটে, সেটা আরসিবি ফ্যানের জুটলো, আরসিবি টিমের জুটলো। তো আমরা ম্যাচ সম্বন্ধে ডিসকাস করি, কি মনে হচ্ছে কালকে কি আরসিবির কপাল খুলবে নাকি, কি মনে হয়? আরসিবির এখন তারা মানে তারা আর কিছু করার নাই, করার নাই বলতে তারা মানে হারার কিছু নাই।
তারা হাইরে আইতাছে হারে অনেক গেছে। বেশিতে বেশি আরেকটা ম্যাচ হারবো। তো তারা এরকম মানে তারা এখন কি কোনো এক্সপেকটেশন ছাড়া খেলবো। তো কালকে এডেন গার্ডেনে খেলা, কালকে তারা খেলবো গ্রিন জার্সি পরে। হ্যাঁ, এটাই তো আমি তারা কইতেছি গ্রিন যে জার্সি ড্রেস। পইরা তারা রেকর্ড আবার বেশি ভালো না। প্রথমে এক দুটা ম্যাচে মনে ভালো আছে যখন তারা শুরু করছে এই ইনিশিয়েটিভটা, তখন তারা টিমে এবিডি প্লেয়ার্স আসলো, এবিডি প্লেয়ার্স আবার এই জার্সিটা পরে ভালো গেল। তো এরপরে তারা এটা পইরা তারা মানে হারে কি হারে কি বাজে ভাবে হারে। তো এটা কোনো ম্যাটার না, তবে তারা এটা ভালো একটা ইনিশিয়েটিভ নিব সম্ভবত গ্রিন প্ল্যানেটের লেগে। তো যাই হোক, ম্যাচটা ইডেন গার্ডেনে। আজকে একটা তারা প্র্যাকটিস সেশন একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে জায়গায় গৌতম গম্ভীর আর আহ, বিরাট কোহলি ডিসকাশন করতেছে। তো এটা একটা দর্শকদের মধ্যে একটা মাসালা আসছিল, যেটা বিরাট কোহলি নিজে রিভিল করছে যে কি হইব কি হইতো না। তো কিছুদিন আগে তারা যখন বিরাট কোহলি, হ্যাঁ সরি, গৌতম গম্ভীর বিরাট কোহলির সাথে গিয়া মানে হাগ করছে বা হ্যাঁ, করছে। হ্যান্ডশেক করছে, তখন ওই মাসলাটা শেষ হয়ে গেছে, যেটা বিরাট কোহলি একটা ইন্টারভিউ জানেন। তো এখন তো ওইটা নাই। তবে এরপরও গৌতম গম্ভীরও আবার রিসেন্ট একটা ইন্টারভিউতে বলছে যে গৌতম গম্ভীর কোনো একটা টিমের মধ্যে মানে সত্যিকার যেটা বেশি ম্যাটার করে এটা হলো গিয়ে জিতা। মানে তারা মানে গৌতম গম্ভীর স্পেশালি অল্প মানে ওইরকম আশাবাদী না যে ভালো খেলছে বা ভালো একটা পজিটিভ জিনিস পাইছে, এরকম কিছু না। গৌতম গম্ভীর ডাইরেক্ট করে দিছে যে মানে উইন ম্যাটার, যেটা মোস্ট ম্যাটার করে আর কি। যা খুশি হোক জিততে লাগবো, জিতলে পয়েন্ট পাইবো, নাহলে পয়েন্ট পাইতো না, চ্যাম্পিয়নশিপ পাইবো জিতলেই। তো গৌতম গম্ভীর কালকে কি করে, গৌতম গম্ভীর তো আর খেলতো না, মানে হেয়ার মেন্টরশিপটা নিয়ে সেটা অনেকটা চর্চার বিষয়। তারা কোচকে কলকাতা নাইট রাইডার্সের, এটা অনেকেই জানে না, ইভেন আমিও জানি না তার হেড কোচকে। আমিও জানি না। কলকাতা নাইট রাইডার্স, হ্যাঁ কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো একটা পজিশনে আছে পয়েন্টস টেবিলে, কিন্তু তারা শ্রেয়াস আয়ার নিয়ে বিশেষ কোনো আলোচনা হয় না। কিন্তু তারা যেটা কথাবার্তা যেটা বেশি আলোচনার বিষয়, এটা হলো গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর। তো হ্যাঁ, এক গৌতম গম্ভীর, সেকেন্ড সুনীল নারায়ণ। তো সুনীল নারায়ণ কালকে কি আবার সেম সেই রূপে খেলবে, এটাও দেখার বিষয়। যদিও কালকে ইডেন গার্ডেনে খেলা, আহ, জানি না কি হবে, তবে আমি বলবো কালকেও ম্যাচের মধ্যে 100% কে কে আর ফেভারিট থাকবো। আর আরসিবি তারা তারা ফ্যান্সের দিকে কি করে, তবে আরসিবি যে পজিশনে আছে 7 ম্যাচে 6টা হারছে, আরো 7টা ম্যাচ আছে। মানে ম্যাথমেটিক্যালি তারা 7টা ম্যাচের মধ্যে যদি 6টা ম্যাচও জিতে, তবে তারা কোয়ালিফাই করতে পারবে। কিন্তু আসলে কি তারা 6টা ম্যাচ জেতার মতো পজিশন আছে নাই? ছটা ম্যাচ জিতলো তখন ওই পয়েন্টে টানবো কোন টিমের আগে পয়েন্ট রান রেট কি লেগা। ছটা ম্যাচ জিতলে 7টা ম্যাচ এটা জিতবো। কোনো কাজ হতো না। তারা সেদিন কোচ এনডি ফ্লাওয়ার নিজেও জানিয়েছে যে তারা এখন থেকে প্রত্যেকটা ম্যাচ এজ এ সেমিফাইনাল। তো নকআউট তারা ম্যাচ। মানে কোয়ার্টার ফাইনালেই খেলতে পারতেছে না, সেমিফাইনাল কি খেলবে? মানে এখন এখন থেকে তাদের যতটি ম্যাচ খেলবো নকআউট ম্যাচ হিসেবে খেলতে থাকবো, হারলে পারি না হলে তুমি থাকবা। তবে একটা ম্যাচ বেশি বেশি একটা ম্যাচ হারতে পারবো, বাকি মানে 6টা ম্যাচও যদি জিতে, তবুও তারা ক্যান্সেল করতে পারবো না আমরা পয়েন্টস টেবিলে আইছি। তো তারা তো মেন লড়াই চলবো লাস্ট লাস্টের 1-2 পজিশনের লিগে। এইটাই তো তার ব্যাঙ্গালোরের কথা চিন্তা করলে একটু খারাপও লাগে, ঠিক আছে, তাহলে নয়। দেখো, ব্যাঙ্গালোরের থেকে যেই প্লেয়ারে বাইর হোক না কেন সেই প্লেয়ারে পারফর্ম করতেছে। তাহলে ব্যাঙ্গালোরের টিমটা কি হইতেছে, যেমন আজকে যে হায়দ্রাবাদের টিমে খেলছে, যেমন হ্যান্ডি ক্লাসেন কো, টিম ডেভিড কো, এই ট্রেভিস ট্রাভিস হেড হেড, কো, শাহবাজ আহমেদ শাহবাজ কো, আহমেদ। ওয়াশিংটন সুন্দরও মনে হয় তাদের টিমে আছে। আচ্ছা আজকে খারাপ খেলছে ঠিক আছে, কিন্তু মানে খুবই সেরা সেরা প্লেয়ার। তো এই ব্যাঙ্গালোরের টিমের আমার মনে হয় যে তারা স্টে না করন বা প্লেয়ার তারা মনে ওপেন মাইন্ডেড না দেওয়ান, ওইটাই ব্যাঙ্গালোরের একটা মাইনাস পয়েন্ট। সেটাও ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্ট কি চিন্তা করে করতেছে। ঠিক আছে, 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, আজকে 16টা 17টা বছর তারপরে ব্যাঙ্গালোর কিন্তু ফাইনাল খেলছে 2বার না 3বার, মনে ফাইনাল খেলছে। 3বার খেলছে, 3বার খেলছে, দু 10 হাজার নয় 2011 আর 2016। 16টাই তো খুব ছিল একদম। 2000 11টা সবাই ভুলে গেছে। 2009 না জানি 2011-তে যখন ফাইনাল খেলছিল, গেলিরে নাকি বিজয় মালিয়া অফার করছিল যে 11। যদি তুমি ফাইনাল ম্যাচ জিতাইতে পারো তোমার একটা জাহাজ গিফট করা হইব। তো এখন আমরা যদি
এটা জানতে চাই যে কালকের ম্যাচে ব্যাঙ্গালোরের হইয়া কি প্ল্যানিং থাকতে পারে, প্লেইং 11, আর কলকাতার কি প্লেইং 11 থাকবো বা চেঞ্জেস কি থাকবো, কি মনে হয়? চেঞ্জেস তো মনে হয় না করবো কলকাতা। কে কে আর যারা সেটিং টিম, জানি না নীতিশ রানার আপডেট কি। হ্যাঁ, ফিট হয়ে গেছে যতটুকু আপডেট জানি, কিন্তু হ্যাঁ ফিট হলে এখন কার জায়গা চাইবো, এটা একটা চাপের বিষয়। মানে প্লেইং ইলেভেনে জায়গা পাইতেছে না। আহ, আর আরসিবি এরা মনে হয় ফাফ দু প্লেসিস টসের 2 মিনিট আগেও জানে না তারা প্লেইং ইলেভেন কি হবে। ম্যাক্সওয়েল লাস্ট ম্যাচে নিজের থেকে না গেছে রেস্ট নিছে, এখন কালকে কি নিজে নিজে অ্যাভেলেবেল করবো নি, কারণ তারা আর মানে বোলিং চললে ব্যাটিং চলে না, ব্যাটিং চললে বোলিং চলে না, দুইটা চলে ম্যাচ জিতে না। তো তারাই জানে। তারা মানে তারা জাস্ট এখন এন্টারটেইন করে দেখেন। এটাই। তারা আহ, এখন রজত পাতিদার একটা ম্যাচ ভালো খেলছে, 7টা ম্যাচ সেটা ম্যাচ টপ করছে। তারপরে মাহিপাল লুমরোর ভালো গেলে তারা আহ, মানে ম্যাচই প্লেইং ইলেভেনই রাখে না। অনুজ রাওয়াত না জানি ওই ডিসির ঈশান পোরেলের মতো, অভিষেক পোরেলের মতো কোনো, জানি না তারা কি কি সেই রকম ট্যালেন্ট দেখছে লাস্ট ইয়ার থেকে আরে ব্যাক করতে। তো দেখা যাক কালকে আরসিবি কি করে। তো ঠিক আছে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি যে পরের ম্যাচের, কালকে যেহেতু সানডে আমাদের দুটো ম্যাচ আমরা সবাই জানি। তো সেকেন্ড ম্যাচের সম্বন্ধে কিছু জেনে রাখি বা আমরা ডিসকাস করি যে কি কি হতে যাচ্ছে বা কি হবে। সেকেন্ড ম্যাচটা আমরা যদি দেখে নিই, কালকে সেকেন্ড ম্যাচটা হতে যাচ্ছে আমাদের গুজরাটের সাথে পাঞ্জাবের, এবং যেটা খেলা হবে পাঞ্জাবের হোম গ্রাউন্ডে। আমরা লাস্ট ম্যাচ যদি দেখি, গুজরাটের যে বিপর্যস্ত হয়েছে লাস্ট ম্যাচে 89 রানে অল আউট, তো সেই ম্যাচ থেকে কি মনে হয় কালকের ম্যাচে কি প্ল্যানিং নিয়ে যাবো তারা, যে কেননা ওরকম একটা ম্যাচের থেকে রিকভার করা কিন্তু খুব কষ্ট। শুভমন গিল যেহেতু ক্যাপ্টেন, শুভমন গিলের মাইন্ডও চলবে যে আমরা লাস্ট ম্যাচে কি করে আইছি, 89 রানে অল আউট হয়ে গেছি গা। তো ওই জায়গা থেকে কালকের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে, যেহেতু অ্যাওয়ে ম্যাচ, পাঞ্জাবের মাঠে খেলা হইব, তো ওইখানে একটা ডর থাকে যাবো গা। হোম গ্রাউন্ড হলে ঠিক আছে, সাপোর্ট পাইবো, অনেক কিছু পাইবো। তো কি মনে হয় কি গুজরাটের প্ল্যান কি হতে পারে, বা পাঞ্জাবেরও বা কি অ্যাটাক প্ল্যান হতে পারে? ও, গুজরাট টাইটান্স তারা টিমের ব্যাপারে মানে ডিসকাশন করলে, মানে আমি কমু এই সিজন কোন টিম যদি আমারে সব থেকে বেশি নিরাশ করে তাহলে এটা গুজরাট টাইটান্স। কারণ আরসিবির ব্যাপারে আমরা জানি তারা কি করব, পাঞ্জাব মানে পাঞ্জাব কিংস এর ব্যাপারে আমরা জানি তারা কি করে আইতেছে। তারপরে উম, দিল্লি ক্যাপিটালস তার ব্যাপারটা আমরা অনেকটা, মানে আমরা এই তিনটা টিমের ব্যাপারে অনেকটা আশাবাদী আসলাম যে তারা কি করতে পারে। কিন্তু গুজরাট টাইটান্স এর কিন্তু আমরা অনেকের আশা আসতো যে তারা ভালো একটা জায়গাতে যাইতে পারে, কিন্তু তারা কিন্তু 7টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ হেরে গেছে। দুইটা ক্লোজ খেলা হারছে, কিন্তু হারছে তো হারছি। যেমন পাঞ্জাব কিংস, তারা মানে যে ম্যাচ গুলা খেলছে সবটি ম্যাচ মানে জিতলেও ফাইনাল ওভার পর্যন্ত গেছে, হারলেও ফাইনাল ওভার পর্যন্ত মানে লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা গেছে। মানে তারা খুব এন্টারটেইন করছে। ইভেন লাস্ট ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স এর লগে তো আশুতোষ শর্মা মানে কি ইনিংসটা খেলো, জাস্ট ম্যাচটা জিতাইতে পারছে না ওইটাই। আহ, পাঞ্জাবের থেকে বেশি আশুতোষ শর্মার ব্যাড লাক। কারণ একটা ইনিংস, বিশেষ করে ক্রিকেটের মধ্যে একটা ইনিংস যত ভালো ইনিংসই খেলোক না কেন, ওই ইনিংসটা যদি উইনিং কজে না আয়ে তাহলে এটা মানে আমরা ভুলে যাই, স্বাভাবিক। মানে ধামাচাপা পড়ে ম্যাচটা, যাকা, কেউ ডিসকাশনও হ্যাঁ থাকে না। ম্যাচটা জিততে আছে, নাহলে আমরা এটা ভুলে যাই। তো যেটা আশুতোষ শর্মার ব্যাপারে এটা হয়েছে। ইভেন শশাঙ্ক সিং ও দারুণ খেলতেছে। তো তারার ব্যাপারে যদি আমি কই, ম্যাচটা পাঞ্জাবের হোম গ্রাউন্ডে ঠিক আছে, কিন্তু শুভমান গিল কিন্তু এই গ্রাউন্ড থেকেই ক্রিকেট খেলছে। আহ, ছোটবেলার ক্রিকেট পাঞ্জাবে হয়তো পাঞ্জাবেরই। তো আর গুজরাট টিমের যদি ব্যাটিং লাইন আপটা যদি দেখি, শুভমান গিল যদি মানে উপর থেকে রান না করে তাহলে তারা মানে ব্যাটিং অর্ডারটা একদম অর্ডিনারি মনে হয়। সাই সুদর্শন রেগুলার ভালো খেলতেছে, কিন্তু সে আবার কিন্তু স্ট্রাইকিংটা সেরকম থাকে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ হিটিং করতে পারে। মানে আমার কাছে মনে হয় ভালো একটা প্লেয়ার, মানে অ্যাঙ্কার করতে পারে আবার হিটিংও করতে পারে। কিন্তু সাই সুদর্শনের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার হলো তারা শুভমান গিল। এজ এ ক্যাপ্টেন ওর রান কালকে করতে লাগবো। মানে গিল ভালো খেললে গুজরাট ভালো খেলবো আমার এমন এমন মনে হয়। পাঞ্জাব কিংস তারা তো শেখর ধাওয়ান ইনজুর্ড, যে অরিজিনাল ক্যাপ্টেন, মনে হয় আরো 2-3টা ম্যাচে সার্ভিস পাইতো না পাঞ্জাব কিংস। স্যাম কারান ভালো ক্যাপ্টেন্সি করতেছেন,
নো ডাউট। যদিও আমি আশাবাদী আসলাম জিতেশ শর্মা ক্যাপ্টেন্সি করবো, যদি শেখর ধাওয়ান না করে। যাই হোক, স্যাম কারান ভালো ক্যাপ্টেন্সি করতেছে। তারা স্কোয়াডে মানে তারা ব্যাটিং অর্ডারটা শুরু হয় মিডল অর্ডার, জিতেশ শর্মা আর শশাঙ্ক সিং, তাছাড়া আর কি করবো। তারা রাবাডা ভালো গোল করে, উইকেট পায় না। হার্ষেল প্যাটেল সেই মানে রান লিক করতেছে, একটা দুইটা ম্যাচে উইকেট পাইতেছে। আর একটা তার প্লেয়ার কমু হারপ্রীত ব্রা, হ্যাঁ উইকেট সেই না বেশি পাইলো, রান শুনতেছে না, মানে খুব আন্ডার রেটেড পারফরমার এই সিজনের লিগে। কালকের ম্যাচটা খুবই হাড্ডি হাড্ডি হইব, আর বিশেষ করে যখন পাঞ্জাবের ম্যাচ, তো কুছ ভি হো সকতা হ্যায়। মানে তারা এন্টারটেইনিং করবই। তাদের ওপেনিং পার্টনারশিপটা লইয়া কিন্তু অনেকটা টেনশনে পাঞ্জাব। ওপেনিং না, মিনিমাম প্রভ সিমরান ওর ব্যাপারে কিছু কথা কই। প্রভ সিমরান লাস্ট ইয়ার একটা সেঞ্চুরি করছে, লাস্ট ইয়ার থেকে এই সিজন পর্যন্ত প্রতিটা ম্যাচ সম্ভবত খেলছে। জাস্ট একটা ইনিংসই আছে হের, যেটা লাস্ট সিজন কার সাথে জানি সেঞ্চুরি একটা করছিল, জাস্ট ওইটাই। তারপরে পারফরমেন্স নাই। হ্যাঁ ওপেনার, হ্যাঁ 3 নম্বরে খেলাতে আছে। কি অথর্ব টাইগারে সেদিন ওপেন করাইছে, লাস্ট ম্যাচে তারা ওপেন কে করছিল আমার ঠিক খেয়াল আইতাছে না। রিলি রসু তো করছে না। আর আমি কোমল ও শ্যাম কারণ কালকে লাস্ট মানে লাস্ট ম্যাচে ওপেনিং করছে তারা, শ্যাম কারণ। তো এটার কোনো যুক্তি আছে? শ্যাম কারণ ওপেনিং করতে, যদি ওপেনার না থাকতো, ইনজুর হয়ে যেত ম্যাচ চলাকালীন টাইমে, তাইলে এক কথা। তোমার রিলি রসুও ওপেনিং করে, প্রভ সিমরান তো জেনুইন ওপেনার, তো খারাপ খেলতে ঠিক আছে, তো ওপেনিং পজিশনটা দেখ। আর আমি কোনো কালকে যদি মানে ওপেনার তারা ডিস্টার্ব থাকে, তাইলে তারা লিভিংস্টোন ওপেনিং নামায় দেয়, লিভিংস্টোন আর রসুরে। আইপিএলে আমার মনে হয় না লিভিংস্টোন ওপেনার কোনো সময় পাইব। মানে হ্যাঁ হয়তো বা পাইতো অন্য টিম হইলে, মানে তারা যে টিমের যে অবস্থান হয়ে রয়েছে আর কি, শেখর ধাওয়ান ইনজুর, বিয়ার্স্টো ড্রপ, তারপরে প্রভ সিমরান ফর্মে নাই, এটাই। তারা পয়েন্টস টেবিলও নিচে। তো তারা অন্য অন্য টিম যদি এরকম মানে এই পজিশনে থাকতো, তাহলে হয়তো তারা একটা এরকম কিছু করতে পারতো। আর যেহেতু স্যাম কারণ ক্যাপ্টেন, স্যাম কারণও কিন্তু জানে যে লিভিংস্টোন ওপেনিং করছে, তো জানি না যদি দেয় তাহলে হয়তো বা লিভিংস্টোন, কারণ লিভিংস্টোনও তো ভালো খেলতেছে না। ভালো মিডল অর্ডারে ভালো খেললে এক কথা, একটা ম্যাচ ভালো খেলছে সম্ভবত ফার্স্ট ম্যাচটাই, যে ম্যাচটা কেউ দিল্লির সাথে ক্রিস্টান স্টাফ একটা ক্যাচ মিস করছিল এই লিভিংস্টোনের, যে ক্যাচটা মিস করাতে পাঞ্জাব জিতে গেছে আর দিল্লি হারে গেছে। তো যদি তারা এরকম কিছু আউট অফ দা বক্স ডিসিশন নেয়, তাইলে তারা আশা করি ভালো কিছু করতে পারবো। আর নাহলে সেম তার ওই শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মার দিকে যায় থাকতে লাগবে। ওই দুজনের আর উপরেই আশা করে একটা বয়ে থাকতে লাগবে। মানে এই দুইটা প্লেয়ারের উপর একটা টিম কত ভরসা করবে? তারও তো ফ্লপ হইতে পারে একদিন না কোনো ম্যাচ, আরো ফ্লপ হইব। তো তারা ফ্লপ হইলে তারপর দেখা যাক তারা কি করে স্কোর। ঠিক আছে, আমরা দেখি যে কালকে কি গিলের হাসিটা দেখতে পারুমনি। আমরা কিন্তু গিলের হাসির লেগে কিন্তু অপেক্ষা রয়েছে যে গিলের হাসিটা কখন দেখুম। আর এদিকে দেখি যে পাঞ্জাব কি এখনো কি আশুতোষ আহ, শশাঙ্ক সিং আর কি জানি আশুতোষ শর্মা। আশুতোষ শর্মা এখনো কি সেই দুজনের উপর ভরসা করে কি টিম এখনো চলতেছে, নাকি তারা অন্য প্লেয়ারের উপর ভরসা করে মাঠে নামতেছে? আমরা কালকেই দেখবো। তো ঠিক আছে, তো আজকের আমরা প্রি ম্যাচ শো আমরা এখানে শেষ করছি। তো গাইস, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আগামীতে আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। গুড নাইট।